আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটি হলো তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে। প্রশ্নটি হলো দেখা যে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা বিট সৃষ্টিকারী কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের সমান। তো প্রথমে মনে করি এ বিস্তার বিশিষ্ট এবং প্রায় কাছাকাছি কম্পাঙ্ক যেমন n1 n2 বিশিষ্ট দুটি ষোড়শলাকাদ্বয়কে একই বিন্দু হতে একই সময়ে শব্দায়িত করা হলো, অর্থাৎ শব্দ উৎপন্ন করা হলো। এখন শব্দ উৎপন্ন করলে আমরা জানি শব্দ সঞ্চালিত হয়, তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তাহলে এখানে কয়টা শব্দ উৎপন্ন করা হবে? দুইটা ষোড়শলাকার থেকে দুইটা শব্দ উৎপন্ন হবে এবং এই শব্দগুলো তরঙ্গ আকারে কি হবে? সঞ্চালিত হবে। এখন এই যে সৃষ্ট যে শব্দ তরঙ্গ সৃষ্টি হলো, এই তরঙ্গগুলো আমরা মনে করি মাধ্যমের একটা কোনো কণার উপর আপতিত হলো। আপতিত হওয়ার পরে টি সময় পরে ওই তরঙ্গগুলো কণাটির পৃথক পৃথক যে সরণ ঘটাবে সেটার মান হলো y1 আর একটা হলো y2। দুইটি তরঙ্গ দুইটা সরণ ঘটাবে ওই কণাটির, যেটার পরিমাণ হলো y1 y2। এখানে y1 এর মানটা হবে কি? আমরা জানি তরঙ্গের যে সাধারণ সমীকরণ, সেখানে আমরা জানি বিস্তার a sin থিটা। তাহলে আমি a sin এখানে পুরাটা হলো আমার থিটা হিসেবে ব্যবহার করছি, 2πn1t। প্রথম তরঙ্গের জন্য কম্পাঙ্ক ভিন্ন, এই জন্য হলো n1 হয়েছে। আর দ্বিতীয় তরঙ্গ কর্তৃক যে সরণ ঘটে কণাটি সেটা হলো y2। এখানে যেহেতু বিস্তার সমান তাহলে আমাদের এখানে a হয়েছে, এখানে শুধু পার্থক্য হয়েছে n1, এটা হলো n2। আবার সময় কিন্তু দুজনের ক্ষেত্রে একই, টি সময় যাবতীয় তারা কণাটির উপর ক্রিয়া করেছে। এখন লব্ধি সরণ হলে আমাদের কি করতে হবে? এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক আছে? তো যোগ করার কারণে আমি y1 এবং y2 ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে দেখেন দুটা মান বসিয়ে দিলাম। এখন আমরা দুই সাইড থেকে a কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের বাদ বাকি অংশগুলো এখানে থাকে। থাকার পরে দেখেন এখানে সাইন, এই যে থিটার মান, এখানে একটা থিটার মান, এই দুইটা থিটা কিন্তু আমাদের একই না। অর্থাৎ সাইন এটাকে যদি আমি a ধরি প্লাস সাইন এটাকে আমি যদি b ধরি, তাহলে সাইন a প্লাস সাইন b, ঠিক আছে? যে সূত্রটা আছে সেটা হলো কি, যে ত্রিকোণমিতিক সূত্রটা আছে সেটা হলো 2 sin a plus b divided 2 into cos a minus b divided 2। সুতরাং আমি এইখানে কি করেছি? এই সূত্রটাকে sin a plus sin b সূত্র ফেলাইছি। সেখানে দেখছে 2, এই যে 2 sin a plus b এটার সাথে এটা যোগ করেছি ডিভাইডেড 2 cos এর সাথে b বিয়োগ দিয়েছি, এই যে বিয়োগ দেখতে পাচ্ছেন, যে বিয়োগ, এটা কিন্তু আমাদের টি, এটা কিন্তু আমাদের প্লাস না, এটা হলো আমাদের টি। তাহলে মাইনাস দিয়ে আমরা কি করেছি? a মাইনাস b দিয়ে 2 দ্বারা ভাগ করেছি, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন এখানে আমরা কি করতে পারি? 2a দ্বারা গুণ করতে পারি, তাহলে 2a হলো, এখানে সাইন আছে, আর এখানটা আমার কমন যায় কি? 2π কমন নিলে আমি এখানে বাইরে নিয়ে আসতে পারি, আর টিটাও আমার কমন যায়, ঠিক আছে? তো আমি এই দুই সাইড থেকে 2π করে কমন নিব। তো দেখেন আমি এখন এই যে 2πটা বাইরে নিয়ে আসলাম, টিটাও বাইরে নিয়ে আসলাম কমন নিয়ে, বাদ বাকি অংশটুকু n1 প্লাস n2 থাকে। আবার কসের যে সামনের অংশ আছে সেইখান থেকে আমরা কি করলাম? 2πটা কমন নিলাম, বাদ বাকি যেটা থাকে সেটা হলো n1 মাইনাস n2, আর টিটাও কিন্তু কমন নিয়েছে আমরা। এখন এই নিচের উপরের টুকাটা কাটা দিল, অসুবিধা নেই। এখন কি থাকে? 2a এখানে আমরা cos পাই, এখানে কি দেখেন এখন আমার এই যে সাইন এই অংশটুকু সাইন পাই n1 প্লাস n2 t, এই অংশটুকু আমরা এখানে লিখেছি, এই অংশটুকুকে আমরা কি এখানে লিখেছি। আর বাদ বাকি যে 2a আর এই যে cos থেকে এই অংশটুকু আছে, cos থেকে এই অংশটুকু আর হলো 2a, এটাকে আমরা একসাথে লিখেছি। আর সাইন থেকে যে অংশটুকু আছে এটাকে আমরা একসাথে লিখেছি। লেখার কারণে আমাদের এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু সাইন থিটা, সাইনের পরে যে অংশটুকু আছে এটা আমার থিটা, এই সাইন থিটা, সাইনের পরে এই অংশটুকু হলো আমার থিটা হিসেবে আছে। তাহলে সাইন থিটা লেখার পরে আমাদের সাইনের পিছনে যে অংশটুকু থাকে সেটা কার স্থান? এটা হলো একটা বিস্তারের স্থান। তা আমরা যদি এখানে দেখি, আমরা যখন এখানে সাধারণ সমীকরণটা লিখেছিলাম যে সাইন এই পুরাটা হলো থিটা, এই সাইনের পূর্বের যে অংশটা থাকে এটা হলো বিস্তার। এখন দেখেন আমি এখানে কি করেছি? এখান থেকে আমি সাইন থিটাটাকে, এই যে সাইন থিটাটাকে আমি এখানে লিখেছি, আর বাদ বাকি অংশটাকে আমি সাইনের পিছনে লিখেছি। এখন সাইনের পিছনে যে অংশ থাকে পুরাটাও আমরা জানি একটা বিস্তার। তাহলে এইটা আবার কি বিস্তার? এটা হলো কি
যেহেতু এটা লব্ধ সরণ, তাহলে এটা হলো লব্ধ তরঙ্গের কি হবে, বিস্তার হবে। অর্থাৎ এখানে এই পুরাটুকু হলো আমাদের কি, পুরাটাকে যদি আমরা এ দ্বারা, বড় হাতের এ দ্বারা যদি লব্ধ তরঙ্গের বিস্তার প্রকাশ করি, তাহলে আমরা এই পুরাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে এ লিখতে পারি। তাহলে এটা হলো লব্ধ তরঙ্গের বিস্তার। এখন আমরা জানি এই বিস্তারটা যখন সর্বোচ্চ হয় আবার কি হবে, সর্বনিম্ন হবে। কারণ সময়ের সাথে সাথে কি হবে, সময়ের সাথে এই তরঙ্গের যে বিস্তার, এই বিস্তারটা পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার কারণে এইটা যদি যখন এই বিস্তার যখন সর্বোচ্চ হবে, তখন আমরা জানি তীব্রতাও সর্বোচ্চ হবে, মানে শব্দটা জোরালো আওয়াজ তৈরি করবে। ঠিক আছে, তরঙ্গদ্বয় যখন আপতিত একটা আরেকটার উপর উপরপাতন হবে, তখন দেখা যাবে জোরালো আওয়াজ দিবে। কখন দিবে, যখন এর মান সর্বোচ্চ হবে। আবার কিছু সময় পরে যখন এর মানটা, মানে বিস্তারটা যখন কম হবে, তখন কিন্তু আওয়াজটা খুব কম থাকবে। অর্থাৎ তরঙ্গদ্বয় একটা আরেকটা উপরিপাতনের ফলে যে শব্দের যে তীব্রতা, সেই তীব্রতাটা কিন্তু কম হবে। ঠিক আছে, তাহলে এই যে শব্দের তীব্রতা সৃষ্টি হওয়া, ঠিক আছে, এবং শব্দের যে তীব্রতাটা আবার কম হওয়া, ঠিক আছে, এটাই কিন্তু আমরা যদি হিসাব করি, তাহলে দেখা যাবে যে এর সর্বোচ্চ মান, তাহলে এর মান যদি সর্বোচ্চ হয়, তাহলে তো জোরালো আওয়াজ পাওয়া যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি কি, শব্দের তীব্রতাটা যদি আমরা আয় দ্বারা প্রকাশ করি, তীব্রতা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটা আমরা তরঙ্গ অধ্যায় থেকে আমরা পড়েছিলাম যে শব্দের তীব্রতা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এর মানটা সর্বোচ্চ হবে, এর মানটা আমি যদি সর্বোচ্চ পাই, তাহলে তীব্রতাটাও বেশি হবে, অর্থাৎ জোরালো আওয়াজ পাওয়া যাবে। তো আমি দেখি যে এটা যে বিস্তার, এই বিস্তারটা সর্বোচ্চ হওয়ার জন্য আমাকে কি করতে হবে, বা কি ভ্যালুটা হতে হবে, বা কি সময় পরে এর মানটা বা এই সর্বোচ্চ বিস্তারটা, এর যে ভ্যালুটা মানে বিস্তারটা সর্বোচ্চ হবে। এটা একটু আমরা দেখব কত সময় পরে। তাহলে দেখব এর মান সর্বোচ্চ হবে যদি এর মান সর্বোচ্চ হবে যদি দেখেন এ ছিল আমার কোনটা, এইটা। এখন এর মানটা সর্বোচ্চ হবে যদি কস এর সামনে যে এই পুরো অংশটা রয়েছে, এটার মান কিন্তু থিটা। তাহলে কস এই থিটার মান যদি বেশি হয়, মানে কস থিটার মানটা যদি বেশি হয়, তাহলে আমরা জানি পুরা রেজাল্টটাই বেশি হবে। কারণ 2a এটা পরিবর্তনশীল না, শুধু কজের সামনে এই অংশটুকু পরিবর্তনশীল, কজের সামনের এই অংশটুকু, এই যে থিটা যে অংশটা। ঠিক আছে, এখন আমরা জানি কস 0 ডিগ্রি হলো 1। ঠিক আছে, কস 0 ডিগ্রি হলো 1, কিন্তু কজের যে কোনো কোণের জন্য মান সর্বোচ্চ হয় হলো 1 এর উপরে কোনো মান নেই। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এই যে আমাদের এর মানটা সর্বোচ্চ হবে যদি এই কজের এই অংশটুকুর মান কি হয়, 1 হয়, এর মানটা 1 হয়। কারণ আমরা জানি সর্বোচ্চ ভ্যালুটাই হলো 1। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন যে এখানে প্লাস মাইনাস কেন ব্যবহার করেছি। ঠিক আছে, এখানে বুঝতে হবে এই যে একটা তরঙ্গ থাকে, এই তরঙ্গের কিন্তু একটা উপরে যেটা থাকে, উপরেরটা হলো কি পজিটিভ, উপরটা হলো পজিটিভ আর নিচেরটা হলো নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা হলো নেগেটিভ অংশ আর এটা হলো কি পজিটিভ অংশ। অর্থাৎ এই কারণে এই যে বিস্তারটা রয়েছে, যে এই বিস্তারটা কিন্তু এখানে উপরের দিকে একটা রয়েছে, নিচের দিকে রয়েছে। অর্থাৎ বিস্তারটা কিন্তু এখানে প্লাস হইতে পারে, মাইনাসটাও হইতে পারে। এখানে প্লাস মাইনাস 1 দ্বারা তরঙ্গের উপরের অংশ এবং নিচের অংশকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি, এখানে কস যে থিটা, এই কস থিটার মান যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে আমরা দেখব যে এর মানটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, এখন দেখেন এটা আমার যা আছে এখানে তাই বসাইলাম। এখন দেখেন এই যে কজের মান কখন 1 হবে, আমরা জানি কজের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে, 1 হয়। আবার কজের মান যদি আবার কত হয়, আচ্ছা আমি একটু ক্যালকুলেটর একটু হিসাব করে দেখাই আপনাদের।
করি সবচেয়ে বেশি ভালো হয়। দেখেন আমি যদি এখানে cos যদি 180 ডিগ্রি লিখি তাহলে আমার মান আসতেছে -1, ঠিক আছে, -1 আসতেছে। আবার এখানে m মানে কি, m মানে হলো এখানে 1 2 3 4 5, তাই না? এখন আবার m এর মানটা কত, 0 হইতে পারে। m এর মান যদি 0 বসাই তাহলে 0 দিয়ে পাইরে গুণ করলে 0 আসে। তাহলে আমার cos 0 কত, cos যদি 0 আসে তাহলে আসে 1। তাহলে আমি যদি m এর মান 0 ধরি তাহলে আসে পুরোটা 0। তাহলে cos 0 ডিগ্রির মান আসে 1 +1। আর এটার মান যদি আমি m এর মান যদি 0 না বসে 1 বসাই তাহলে আমার আসে cos পাই। আর cos পাই এর মান মানে কি, cos 180 ডিগ্রির মান আসে -1, অর্থাৎ +-1 এর মান আসবে যদি আমি cos m পাই লিখি। অর্থাৎ m এর পরিবর্তে যদি আমি 0 1 2 3 বসাই তাহলে দেখবেন একবার cos এর মান প্লাস একবার মাইনাস চলে আসতেছে বারবার, ঠিক আছে। তাহলে আমি এইটার পরিবর্তে এই মানটা পাওয়া যাবে cos m পাই এর ক্ষেত্রে। অর্থাৎ m এর মান যদি 0 1 2 3 বসাই তাহলে +1 -1 এইভাবে আমরা পেতে থাকবো মানগুলো। এরপরে দেখেন আমরা কি করলাম, cos আমরা বাদ দিলাম, cosটা আমরা বাদ দিলাম, ঠিক আছে। এখানে যদি আমি লিখি পাই আর এখানে আছে m পাই, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমি কি করতে পারি, পরের লাইনে কিন্তু আবার আমি এখানে পাইটা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে আমাদের এই সময়টা রেখে আমি এটা এখানে ভাগ দিয়ে দিলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম। কিসের সময় পেলাম, আমরা বুঝতে পেলাম এই সময় পরে এর মানটা সর্বোচ্চ হবে, অর্থাৎ জোরালো আওয়াজ পাওয়া যাবে, ঠিক আছে। এখন এই সময়টা আমি যদি প্রথম জোরালো আওয়াজটা পেতে চাই, মানে m এর মান যদি আমি এখানে 0 বসাই তাহলে আমি প্রথম যে জোরালো আওয়াজটা পাবো সেই জোরালো আওয়াজ পাওয়ার কত সময় পরে পাবো সেটা আমি হিসাব করব। তাহলে m = 0 হলে প্রথম সর্বোচ্চ তীব্র শব্দের সময় হবে t1 = m এর মান 0 বসিয়ে দিলাম তাহলে আমার পুরোটা 0 আসে। অর্থাৎ একেবারে শুরুতে আমি সময় যখন 0 তখনই আমরা কি পাবো, একটা জোরালো তীব্র আওয়াজ পাবো প্রথমটা। এখন m এর মান যদি 1 বসাই তাহলে হিসাব করলে আমার যে 1 বসাইলে কত আসে, এত আসে। তাহলে আমরা পরবর্তী তীব্র আওয়াজটা পাবো এই সময় পরে, ঠিক আছে। এইভাবে আমরা যদি m = 2 বসাই তাহলে আমরা তৃতীয় যে সর্বোচ্চ তীব্র শব্দের যে সময় সেটা পাবো এইভাবে, ঠিক আছে। এখন প্রতি ক্ষেত্রে দেখেন আমাদের প্রতি ক্ষেত্রে দেখেন পরপর দুটি জোরালো শব্দ শোনার সময়ের পার্থক্য কত। আমাদের এর আগেরটা হয়েছিল আমাদের কত, 1 n1 - n2। এর আগেরটা ছিল 0, একটা ছিল 0, একটা পেলাম এত আর একটা পেলাম এত। দেখেন এটার সাথে এটার পার্থক্য কত, এইটাই। এটার সাথে এটা বিয়োগ করলে কত আসে, এইটা আসে। অর্থাৎ পরপর দুইটি জোরালো শব্দের সময়ের পার্থক্য কিন্তু বিয়োগ করে দেখেন এত আসতেছে। এই বিয়োগটা আর দেখাই নেই, ঠিক আছে, এটা দেখাই যায়। এটার থেকে 0 বিয়োগ দিলে এইটাই হয়, এটার থেকে এটা বিয়োগ দিলে এইটাই আসে, ঠিক আছে। অর্থাৎ এত সময় আসে। এখন তাহলে আমি একটা পরপর দুটি জোরালো শব্দের সময়ের পার্থক্য হলো এত, ঠিক আছে। অর্থাৎ এত সেকেন্ড পরে কিন্তু একটা জোরালো শব্দ পাওয়া যাবে। এখন এর মান সর্বনিম্ন হবে। এখন দেখেন এর মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে আমি জোরালো শব্দ পাবো, আর যদি আমি এর ভ্যালুটা যদি সর্বনিম্ন হয় তাহলে আমি কিন্তু কি পাবো, তাহলে আমরা পাবো হলো মানে তীব্রতা আমরা কি পাবো, কম পাবো, মানে ক্ষীণ শব্দ পাবো। তীব্র শব্দ না পেয়ে আমরা কি পাবো, ক্ষীণ শব্দ পাবো। বিস্তার যদি কম হয় তাহলে আমরা ক্ষীণ শব্দ পাবো। তাহলে এই ক্ষেত্রে আমি দেখবো এর মান সর্বনিম্ন হবে যদি আমাদের এই যে cos পাই n1 - n2t এই cos থিটার মানটা যদি 0 হয়, ঠিক আছে, 0 হয়। এখন আমি দেখব যে cos থিটার মান যদি 0 হয়, মানে পুরোটার ভ্যালুর মান যদি 0 হয় তাহলে আমরা পাবো সর্বনিম্ন, ঠিক আছে। অর্থাৎ কি হবে, সর্বনিম্ন হবে, বিস্তারটা সর্বনিম্ন হবে তখন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
এই যে এটা নির্ভর করে কস এই অংশের উপরে। তাহলে এটা সর্বনিম্ন হবে অর্থাৎ এর মানটা 0 হবে যদি এই অংশটুকুর মান কি আসে 0 আসে। এজন্য আমি এখানে কি ধরেছি, এবার 0 ধরেছি। তো এখন দেখেন, এখন কস কত ডিগ্রির মান এখানে 0 আসে? আমরা জানি এই কস 90 ডিগ্রির মান হলো 0, ঠিক আছে। এরপরে যত আছে, অর্থাৎ আপনি যদি 3 ল্যামডা ডিভাইডেড 2 বলেন, 5 ল্যামডা ডিভাইডেড 2 বলেন, এরকম যত বিজোড় আছে, বা ল্যামডা ডিভাইডেড 2 বলেন, 1 ল্যামডা ডিভাইডেড 2, ঠিক আছে। এরকম প্রতি ক্ষেত্রে যে বিজোড় সংখ্যক অর্থাৎ ল্যামডা বাই 2 এর যে বিজোড় গুণিতকের মানগুলো আপনি দেখবেন যে কস দিয়ে কত আসে 0 আসে, ঠিক আছে। এর জন্য আমি পাই ডিভাইডেড, এখানে ল্যামডা বলতেছি, এখানে ল্যামডা না, এখানে হবে পাই আর কি, পাই, সরি আমি ল্যামডা বলে ফেলছি, অর্থাৎ পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রির মানও 0, 90 ডিগ্রির 3 গুণের মানও কস যদি করি তাহলে 0, আবার 90 ডিগ্রি যদি 5 গুণ মান যদি আমি কস দিয়ে করি, ঠিক আছে, অর্থাৎ 5 9 45 450 ডিগ্রি, কস 450 ডিগ্রি হলেও দেখবেন 0 আসে। অর্থাৎ পাই ডিভাইডেড 2 এর বীজের গুণিতকের মান দেখবেন সবসময় কস দিয়ে হিসাব করলে দেখবেন 0 আসে, ঠিক আছে। তো এখানে এম কেন ব্যবহার করলো? আসলে এন প্রতীকটা এখানে ব্যবহার করার কারণে এখানে আর এন ব্যবহার করা হয়নি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা উভয় থেকে কস বাদ দিলাম, তারপর আমাদের এই অংশটুকু থাকে, এরপর আবার দুই সাইড থেকে এই যে পাইটাও আমরা বাদ দিয়ে দিলাম, তারপর আমি সময়টা বের করলাম আগেরটার মতন, বার করার পরে এখানে আমি ভাগ দিয়ে দিলাম। এরপরে দেখেন, এবার আমি এম এর মান যদি 0 বসাই তাহলে প্রথম ক্ষীণ শব্দ পাওয়ার সময় পাবো কত? তাহলে এখানে এম এর মান 0 বসাইলে কত আসে? 1 আসে। আর নিচের অংশ বসিয়ে দিলাম, এম এর মান 1 বসালে পেয়ে গেলাম, এম এর মান 3 বসাইলেও আমরা কি তৃতীয় ক্ষীণ শব্দ সময় পেয়ে গেলাম। এখন আপনি যদি দেখেন এইটার থেকে এটা বিয়োগ করেন, এটাও একটা কি ক্ষীণ শব্দ পাওয়ার শব্দ, এটাও একটা ক্ষীণ শব্দ পাওয়ার সময়, এটাও একটা ক্ষীণ শব্দ পাওয়ার সময়। এখন আমি যদি এইটার থেকে এটা বিয়োগ দিই, এটার থেকে এটা বিয়োগ দিয়ে দেখবেন প্রতি ক্ষেত্রে আমাদের মানটা কত আসে, অর্থাৎ পরপর দুটি ক্ষীণ শব্দ, এই যে পরপর দুটি ক্ষীণ শব্দের সময় পার্থক্য দেখবেন এত আসে, ঠিক আছে। আপনি এটা থেকে এটা বিয়োগ করে দেখেন এত আসে, ঠিক আছে। কিভাবে আসে একটু দেখাই। এটার থেকে এটা যদি বিয়োগ করেন তাহলে দেখবেন লসাগুর নিচের হরের মানটা কি হবে, এইটাই হবে, মানে কত হবে 2n1 n2 2n1 n2 হবে, ঠিক আছে। এখন আপনি যদি এইটার থেকে এটা বিয়োগ করেন, 3 থেকে 1 বিয়োগ করেন, তাহলে উপরে কত হবে 2 হবে, সেই 2 আর এই 2 কেটে দিলে কত হবে লসাগুটা, বিয়োগ করলে যে লসাগুটা হবে 2 কাটলে উপরে থাকে 1, নিচে n1 n2 অর্থাৎ এত হবে। আবার এটার থেকে এটা বিয়োগ করে দেখেন এটাই হবে, মানে বিয়োগ করে আপনি চাইলে ডিটেলস করতে পারেন, যে বিয়োগ করে দেখতে পারেন যে এত মান হবে, ঠিক আছে। তাহলে আমরা পরপর একটা ক্ষীণ শব্দ, পরপর দুটি ক্ষীণ শব্দ সময়ের পার্থক্য পেলাম, অর্থাৎ এত সেকেন্ড পরে পরে একটা ক্ষীণ শব্দ পাওয়া যাবে, আর এত সময় পরে পরে একটা কি জোরালো শব্দ পাওয়া যাবে, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি কি, এই যে জোরালো শব্দ, এই যে আমাদের একটা জোরালো শব্দ, এই যে আমাদের একটা ক্ষীণ শব্দ, ঠিক আছে, এইগুলাকে এক বলা হয় একটা বিট বলা হয়, এইগুলাকে বলা হয় বিট। একটা জোরালো শব্দ, একটা তীক্ষ্ণ শব্দ, তীক্ষ্ণ বলতেছে একটা ক্ষীণ শব্দ, এগুলাকে বলা হয় একটা বিট বলা হয়। অর্থাৎ আমি যে একটা যে বিট পাবো, একটা বিট পেতে আমাকে সময় লাগবে এত সেকেন্ড, ঠিক আছে। আমি যেই পার্থক্যটা পেলাম ওই সময়ের ভিতরে, এই সময়ের ভিতরে আমি যে বিট পাবো সেই বিট পাবো আমার একটা, কারণ এই সময়ের ভিতরে একটা জোরালো শব্দ, একটা আমরা আবার একটা তীক্ষ্ণ শব্দ পেয়ে থাকি এই সময়ের ভিতরে, ঠিক আছে। তাহলে আমরা এই সময় আমরা বলতে পারি বিট পাওয়া যাবে কটা, একটা। তাহলে আমরা 1 সেকেন্ডে বিট পাওয়া যাবে, আমার এই ভগ্নাংশটা আমরা কি হয়ে যাবে, ঐকিক নিয়ম অনুসারে এখানে উল্টিয়ে যাবে। তাহলে আমাদের দেখা যায় এতটি আমার বিট উৎপন্ন হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 সেকেন্ডে আমার এতটি বিট উৎপন্ন হবে। এখন প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে এই মানটাই হবে আমরা n দ্বারা প্রকাশ করা যাবে। মানে আমরা বিট সংখ্যাকে যদি n দ্বারা প্রকাশ করি তাহলে এটাও তো বিট সংখ্যা 1 সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা n দ্বারা প্রকাশ করলে n এর মানটাকে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ বিট সংখ্যা হলো n1 n2। এখন এটা দেখা যাচ্ছে যে যদি আমাদের যে প্রথম যে ষোড়শলাকা থেকে তৈরিকৃত যে কম্পাঙ্ক, সেটার কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে বিট সংখ্যা হবে এইটা। কিন্তু আমাদের তো অনেক সময় দ্বিতীয় ষোড়শলাকার কম্পাঙ্ক n2 এর মানটা বড় হইতে পারে, সেক্ষেত্রে আমাদের বিট সংখ্যা হবে কি n2 n1। তাহলে এই বিটের সংখ্যা আমার বোঝা যাচ্ছে যে কি n1 থেকে n2 বিয়োগ হইতে পারে, n2 থেকে n1ও বিয়োগ হইতে পারে, ঠিক আছে। অর্থাৎ সাধারণভাবে আমি বলতে পারি
বিট সংখ্যাটা হবে এই যে কম্পাঙ্ক রয়েছে, কম্পাঙ্ক যে পার্থক্য, দেখেন এটা কিন্তু আসলে মাইনাস না, এটা ঢেউয়ের মতন অংশ, এটা দ্বারা কি বোঝায়? পার্থক্য বোঝায়। ঠিক আছে, এটা এই ঢেউ দ্বারা বোঝায়, এটা n2 মাইনাস n1 হইতে পারে, আবার n1 থেকে n1 মাইনাস n2 হইতে পারে। এটা দ্বারা বোঝায় এই ঘটনা দুইটা ঘটনাই হইতে পারে। ঠিক আছে, তাহলে আমি সাধারণভাবে দেখা যাচ্ছে যে কি বিট সংখ্যা হলো তরঙ্গ, ওই যে আমাদের যে সুরশলাকা থেকে উৎপন্ন যেই সুরশলাকা বিট উৎপন্ন করতেছে তাদের যে কম্পাঙ্ক আছে এই কম্পাঙ্কের পার্থক্যের সমান। অর্থাৎ প্রতি সেকেন্ডে বিট সংখ্যা হলো বিট সৃষ্টিকারী যেই কম্পাঙ্ক রয়েছে এই কম্পাঙ্কের যে পার্থক্য, এই পার্থক্যের সমান হবে। ঠিক আছে, এখন আপনারা যদি ক্লাসটি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।